আজ 5ই আগস্ট বুধবার জানিয়ে দেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। ভয়ঙ্কর অভিযোগে অবিলম্বে গ্রেপ্তারের দাবি। সিজেপির পরবর্তী কর্মসূচি ঘোষণার পরই বড় বিপাকে অভিজিৎ দীপকে। ছুটি শেষ হলেও ফিরতে পারবেন না 550 ওএসডি। নবান্নের কড়া সিদ্ধান্তে তোলপাড়। এবার অন্নপূর্ণার টাকা পেতে পারেন কাকলিদের হাত ধরেও আর একটা দরজা খুলে দিল শুভেন্দু সরকার। রামধনু হয়েছিল রংধনু, কাকা থেকে চাচা, কলকাতায় ঢাকার সিলেবাস হবে না, সাফ কথা জগন্নাথের। গ্রাম বাংলায় বিরাট সুখবর, 100 দিনের কাজ নিয়ে নয়া সিদ্ধান্ত পঞ্চায়েত দপ্তরের। বড় ঘোষণা দিলীপ ঘোষের। কোনোদিন মাইনে পেনশন নিইনি, বেঁচে থাকার একমাত্র ভরসাও কি এবছর কেড়ে নেওয়া হলো? আমি স্তম্ভিত, লজ্জিত। দেশনায়কের অপমানের প্রতিবাদে গর্জে উঠলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রইল বড় বার্তা। পকেটমারের মতো ভাষা। ইসলামপন্থীকে বিয়ের পরেই বদলে গেছেন, নাম না করে সোনাক্ষীকে মোটা জিহাদি, কটাক্ষ কঙ্গনার। মমতার ভুলের প্রায়শ্চিত্ত করছি আমরা, যারা ফিরছে তাদের উপর তৃণমূল, বিস্ফোরক মদন। 4 মাসেই মোহভঙ্গ, 3 নয় 6 জন এনসিপিআই সাংসদ ফিরছেন তৃণমূলে, তোলপাড় দিল্লি। পাকিস্তানের মুখে চুনকালি মাখিয়ে স্বাধীন রাষ্ট্র হয়ে গেল বালুচিস্তান। স্বাধীনতা দিবস কবে? বিরাট ঘোষণায় শোরগোল গোটা বিশ্বে। আবেদন ছাড়াই প্রায় 5,000 জনকে 2.82 কোটি একই ব্যক্তির অ্যাকাউন্টে বারবার টাকা। আমফানের অনুদানে ভুরি ভুরি অসঙ্গতি ক্যাগ রিপোর্টে বিস্ফোরক তথ্য সামনে। পাশের শুভেন্দুর নির্বাচনী এজেন্টও। বাম ঘনিষ্ঠ আইনজীবীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসতেই সাফাই প্রতিকূলের। আশা ওয়ার্কার্স ডেথ অ্যাট শালতোরা। বিজেপি বিধায়কের অশালীন মন্তব্য সইতে না পেরে মৃত্যু আশাকর্মীর। শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলতে চাই। টালা ব্রিজের লাইট পোস্টে উঠলেন যুবক, পুলিশকে বললেন ভুড়ি ফাটিয়ে দেব। এসআইআরে বাদ 32 লাখ, ট্রাইব্যুনালে আবেদনকারী 12 লক্ষের ভবিষ্যৎ কি? বাকি 20 লক্ষের পরিষেবা বন্ধ করছে সরকার। দুর্গাপুজোর আগেই সোনার দাম হাজার হাজার টাকা কমবে। এক ধাক্কায় কত কমবে সোনার গয়নার দাম? এখনই জেনে নিন। আস্ত ব্রিজ ভেসে গেল উন্মাদ জলস্রোতে। বর্ষাপ্লাবিত জেলায় জেলায় বন্ধ 109 সড়কপথ। বন্যা বিভীষিকায় এখনই মৃত্যু 90। এক কামড়ে নিভে যাচ্ছে কচি প্রাণ। বিরল মারণ ভাইরাসে প্রাণ গেল 22 শিশুর। কড়া সতর্কবার্তা স্বাস্থ্য দপ্তরের। সোজা দল থেকে দাঁড়াতে হবে। শ্রমিকের পর তোলাবাজি ইস্যুতে দলীয় কর্মীদের হুঁশিয়ারি মন্ত্রী অর্জুনের। 4 তারিখ পড়ে গেল, এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পেলেন না। জানুন ঠিক কবে ঢুকবে ভাতা। মস্কো, সেন্ট পিটার্সবার্গ সহ রাশিয়ার 19টি অঞ্চলে ড্রোন হামলা ইউক্রেনের। মত 6, আহত অনেকে, ধ্বংস 320টি ড্রোন। চম্পা বিবির পেটে অপারেশন করে ডাক্তার দেখলেন গল ব্লাডারে তো স্টোনই নেই। ভয়াবহ কাণ্ড বহরমপুরে। নেতাজিকে অসম্মান করার অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব মমতা। ফের নেতাজি ফাইল প্রকাশের দাবি তুললেন তৃণমূল নেত্রী। অপরাধ ঢাকতে খুন করা হয়নি তো অভিষেকের পিএকে? দীর্ঘদিন ধরে উধাও সুমিতকে নিয়ে আশঙ্কা ঋতব্রতর। মেয়ে হলেই 25,000 দেবে সরকার। মুখ্যমন্ত্রী কন্যা সুমঙ্গলা যোজনার যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি জানুন। সর্বরিকের সমর্থন অগ্নিমিত্রার। ব্যক্তিগত শত্রুতায় অভিযোগে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রীর। কি বললেন অভিযোগকারী? শুভেন্দুর চিনার পার্কের বাড়ির আশপাশে বেশ কয়েকবার রেখি সিসিটিভিতে ধরা পড়ার ভয়ে ছবি তোলার ঝুঁকি নেননি হামিম। চোখের চিকিৎসা করাতে বিদেশে কি যেতে পারবেন অভিষেক? সুপ্রিম কোর্ট 7 দিনে জানাতে বলার পর বুধবার শুনানি হাইকোর্টে। পিএসের চেয়ারম্যান কানায়ালাল অগ্রওয়াল। ঋতব্রত শিবিরের বিধায়ককে দায়িত্ব দিয়ে নয়া কৌশল বিজেপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। বড় বিপাকে অভিজিৎ দীপকে। গ্রেপ্তার হবেন অভিজিৎ দীপকে। দেশব্যাপী ককরোচ জনতা পার্টির পরবর্তী কর্মসূচি ঘোষণা করার পরই বিড়ম্বনায় সিজেপি প্রতিষ্ঠাতা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফৈজান আনসারি দিল্লির ডিসিপির কাছে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে দাবি করা হয়েছে যে পুনে এবং ঔরঙ্গাবাদে অভিজিৎ দীপকের অনুগামীরা তার উপর হামলা চালিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আনসারি দিল্লি পুলিশকে অবিলম্বে অভিজিৎ দীপককে গ্রেপ্তার করার অনুরোধ জানিয়েছেন। ফৈজান আনসারি যন্তর মন্তরে পড়ুয়াদের আন্দোলন থেকে সোনাম ওয়াংচুককে আটক করার বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী ও পুলিশের প্রশংসাও করেছেন। তার অভিযোগ, অভিজিৎ দীপকে কেবল নিজের ব্যক্তিগত স্বার্থেই কাজ করছেন। আনসারি জানান, আমি সিজেপি দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বিরুদ্ধে দিল্লির ডিসিপির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
2026 বিধানসভা নির্বাচনে জয়লাভের পর রাজ্য সরকার গঠন করেই প্রশাসনিক সংস্কারের পথে হাঁটল বিজেপি সরকার। দায়িত্ব গ্রহণের পরপরই কর্মসংস্কৃতিতে স্বচ্ছতা ও শৃঙ্খলা ফেরাতে একাধিক কঠোর সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরই অংশ হিসেবে বিগত সরকারের আমলে চুক্তিভিত্তিক বা পুনর্বহালে নিযুক্ত প্রায় 550 জন ওএসডি-কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অফিসে আসতে বারণ করা হয়েছে। প্রশাসনিক সূত্র খবর, ক্ষমতার পালাবদলের এই সংবেদনশীল সময়ে গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট বা বিকৃত হওয়া রোধ করতেই এই জরুরি রেস্ট্রিকশন অর্ডার জারি করা হয়েছে। অন্যদিকে 2026 সালের সরকারি ছুটির তালিকায় মোট 53টি ছুটি বরাদ্দ করা হয়েছে, যা বিগত বছরের তুলনায় 4টি বেশি। তালিকায় দুর্গোৎসবের টানা 12 দিনের ছুটি থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ উৎসবের দিন রবিবারে পড়ায় তা নিয়ে কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। দিল্লির বঙ্গভবনে এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন কলকাতা উত্তরের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বাকি সাংসদরা। দীর্ঘ প্রায় 1 ঘন্টা ধরে চলে বৈঠক। সেই বৈঠকে এনসিপিআই সাংসদদের মুখ্যমন্ত্রীর বার্তা, বাংলার উন্নয়ন আরও জোরদার করতে হবে, জায়গায় জায়গায় পৌঁছে দিতে হবে সরকারি সব সুযোগ সুবিধা। আর এই পর্যায়ে ফের একবার উঠল অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ। যে সকল এলাকায় মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তাদের জন্য ফের বড় সুযোগ দিল শুভেন্দু সরকার। এদিন এনসিপিআই সাংসদের সঙ্গে বৈঠকের সময় মুখ্যমন্ত্রীর নির্দেশ, প্রত্যেক সাংসদ পিছু 5000 করে অন্নপূর্ণা যোজনার সুযোগ দেওয়া হবে। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া ইতিমধ্যে শুরু হয়েছে। অনেক উপভোক্তার অ্যাকাউন্টে যেমন টাকা ঢুকে গেছে, তেমনি অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষাক্ষেত্রেও তোষণের রাজনীতি হয়েছে। পাঠ্য বইয়ের পাতা থেকে সুকৌশলে শব্দ বদল হয়ে গিয়েছে। রামধনু হয়েছিল রংধনু, কাকা হয়ে গিয়েছিল চাচা। বিজেপি আমলে শিক্ষাক্ষেত্রকে তোষণ মুক্ত করতে হবে, সাফ জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। স্কুলের শিক্ষাক্ষেত্রে সিলেবাস বদল হচ্ছে, সেই বিষয়ে কাজও চলছে। যারা সিলেবাস বানাবেন তাদের জন্য বার্তা দিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী। তৃণমূল কংগ্রেসের আমলে শিক্ষাক্ষেত্রে তোষণের রাজনীতি হয়েছে এমনই অভিযোগ করেছে বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর স্কুলের পাঠ্যক্রমে বিভিন্ন ক্ষেত্রে বদলের কথাও বলা হয়েছে। তোষণের রাজনীতি শিক্ষা থেকে বাদ দিতে হবে, এদিন এমনই বার্তা দিলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী। তৃণমূল আমলে নাস্তা, রংধনু, আসমান এই সব শব্দগুলি রাখা হয়েছিল। 100 দিনের কাজের প্রকল্পে আরও বেশি স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতি আনতে আইন সংশোধন ও নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র। এবার থেকে পঞ্চায়েতে প্রধান পদে কেউ না থাকলেও বা কোনো কারণে পোস্ট ফাঁকা থাকলেও আর থমকে থাকবে না গ্রামীণ এলাকার 100 দিনের কাজের চাকা। সোনারপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে আয়োজিত এক রিভিউ বৈঠকে এই বার্তা দেওয়া হয়েছে। সোনারপুরের জয়হিন্দ অডিটোরিয়ামে পঞ্চায়েতের কাজের অগ্রগতি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠক আয়োজিত হয়। এই বৈঠকে পঞ্চায়েত দপ্তরের সচিব সহ একাধিক শীর্ষ প্রশাসনিক কর্তা উপস্থিত ছিলেন। মিটিংয়ে রাজ্যের বিভিন্ন পঞ্চায়েতের কাজের অগ্রগতি, গ্রামীণ উন্নয়ন প্রকল্প এবং 100 দিনের কাজের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে প্রশাসনিক কর্তাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয় যাতে সব পঞ্চায়েতের প্রতিটি কাজে গতি ও শতভাগ স্বচ্ছতা বজায় রাখা হয়। আর্থিক পরিস্থিতি ও কেন্দ্রীয় সরকারের আচরণ নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সুর শোনা গেল প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। মঙ্গলবার এক ফেসবুক লাইভে তিনি দাবি করেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি কখনো সরকারি বেতন বা পেনশন নেননি। দীর্ঘদিন ধরে তার নিজের লেখা বইয়ের রয়্যালিটির টাকাতেই ব্যক্তিগত খরচ চলত, কিন্তু এবছর সেই রয়্যালিটির অর্থ এখনও তার হাতে পৌঁছয়নি বলে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বিজেপি সরকারকে নিশানা করে তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তার ব্যাংক অ্যাকাউন্ট সহ একাধিক আর্থিক বিষয় ফ্রিজ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় সরাসরি ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, আমি কোনোদিন 1 পয়সা মাইনে নিইনি, আজ পর্যন্ত 1 পয়সা পেনশন নিইনি, আমার বইয়ের রয়্যালিটি দিয়েই আমার চলে। দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে কালিমা লিপ্ত করা এবং তাকে নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে গেরুয়া শিবিরকে অত্যন্ত কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি ফেসবুক লাইভ করে বর্তমান শাসক দল বিজেপি ও প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। লাইভ সেশনে ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, আমি স্তম্ভিত, আমি লজ্জিত, আমি মর্মাহত, আমি শোকাহত, আমি দুঃখিত। বিজেপির কয়েকজন যারা রাজনীতির র জানে না, সংস্কৃতির স জানে না, সম্প্রীতির স জানে না, তারা আজ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অপমান করছে তার অভিযোগ, নেতাজিকে নানাভাবে সাম্প্রদায়িক আখ্যা ও দেশদ্রোহীর তকমা দেওয়ার চেষ্টা চলছে। নিট প্রশ্ন ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্রই উত্তপ্ত পরিস্থিতি। আর এর মাঝেই একের পর এক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসছেন বিজেপির সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। জেনজিকে নর্দমা প্রজন্ম বলা থেকে শুরু করে হৃত্বিক রোশন প্রসঙ্গ কিংবা ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাসের সঙ্গে বাগবিতণ্ডা, সবেতেই তিনি সরব। আর এবার কঙ্গনার সরাসরি নিশানায় এলেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। মুসলিম যুবক জাহির ইকবালের সঙ্গে সোনাক্ষীর বিয়ে এবং তার পোশাকের ধরন নিয়ে কড়া আক্রমণ শানালেন কঙ্গনা। হাফ প্যান্ট পরা মোটা জিহাদি এবং কঙ্গনার পোস্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে বিতর্ক বাড়িয়ে দিয়েছেন কঙ্গনা।
আমি মনে করি যাদের নাম বলছে তাদের মানহানির মামলা করা উচিত। কুণাল ঘোষের বিরুদ্ধে এবার বিস্ফোরক মদন মিত্র। তার সাফ কথা বলছে যে পুলিশ দিয়ে বেঁধে রেখেছে। যদি সত্যি পুলিশ দিয়ে বেঁধে রাখে তাহলে মদন মিত্রের উপর হত্যা করার চেষ্টা করা হলো, তখন তো দল পাশে দাঁড়ালো না। আমরা সবাই তৃণমূল বিধায়ক। কুণাল পলিটিক্যাল সায়েন্সে পাশ দিয়ে যায়নি। কুণাল তৃণমূল, আমিও তৃণমূল। মদনের দাবি যারা ফিরছে তাদের উপর তৃণমূল এমন কোনো চাপ নিয়েছে? নিশ্চিতভাবেই তাদের লাগেজ ব্যাগেজ আছে। গত 15 বছর তাদের কোনো কাজ লুকানো আছে জানিয়ে চাপ দেওয়া হচ্ছে। কয়েকদিনের মধ্যে তৃণমূলের প্রতীক ঠিক হয়েছে। গত 15 বছরে হিমালয়ান ব্লান্ডার করেছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়ক ও সাংসদদের তৃণমূল কংগ্রেসে ফেরা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিধায়ক কুণাল ঘোষ। দল থেকে সব নেতার ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয় বলে স্পষ্ট বার্তা দেন তিনি। তার বক্তব্য, স্বার্থপরতার কারণে যারা বিরোধিতা করছেন, বেআইনি কাজ করে তারপর সেই কাজ লুকানোর মতো বড় আশ্রয়ের দরকার পড়ে, তাদের দরজা পুরোপুরি বন্ধ। তবে পরিস্থিতির চাপে পড়ে বাধ্য হয়ে দল ছাড়ার নেতাদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগের ইঙ্গিত দিয়েছেন তিনি। কুণাল ঘোষ সাফ জানান, তৃণমূলের সবার প্রত্যাবর্তন একই সূত্রে বাধা হবে না। কিছু বিধায়ক রয়েছেন যারা মূলত জেনেটিক গদ্দার। নিজেদের বেআইনি জমি, অবৈধ সম্পত্তি রক্ষা করতে এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতেই তারা অন্য শিবিরের সঙ্গে যোগ দিয়েছেন। বিশ্বজুড়ে আগামী 11ই আগস্ট বালুচিস্তানের স্বাধীনতা দিবস হিসেবে পালনের আহ্বান জানালেন বালোচ আন্দোলনের অন্যতম মুখ মীর ইয়ার বালোচ। সামাজিক মাধ্যম এক্স চ্যানেলে এক পোস্টে তিনি দাবি করেন, বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী বালোচরা আগামী 11ই আগস্ট নিজেদের বাড়ি, পাড়া, বাজার, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য জনসমাগম স্থলে তথাকথিত স্বাধীন বালুচিস্তানের পতাকা উত্তোলন করবেন। বালোচের বক্তব্য, এই উদ্যোগের উদ্দেশ্য হলো শুধু উদযাপন নয়, আগামী প্রজন্মের কাছে বালুচদের ইতিহাস ও স্বাধীনতার তাৎপর্য তুলে ধরা। তার দাবি, রিপাবলিক অব বালুচিস্তান এবং সেখানকার প্রায় 6 কোটি বালুচ নিজেদের একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হিসেবেই মনে করেন। আমফান সিরিজ 2, আমফানের টাকা নয়জনের একাধিক অভিযোগ আসছে সামনে। আমফান দুর্নীতির সিএজি অডিটের রিপোর্টে প্রকাশ একাধিক অসঙ্গতি। বাড়ি তৈরির অনুমোদনে 13 দফা অনিয়মের পর আমফান পরবর্তী কৃষি ও উদ্যান পালন সহায়তায় অনিয়মের সিএজি অডিট রিপোর্টে বিস্ফোরক তথ্য। আমফানে ক্ষতিগ্রস্ত কৃষক ও উদ্যান পালকদের আর্থিক সহায়তা বন্টনে একাধিক গুরুতর অনিয়মের তথ্য তুলে ধরেছে সিএজি। একই ব্যক্তির অ্যাকাউন্টে বারবার টাকা দেওয়া, ভুয়ো বা একাধিক নথিতে নাম নথিভুক্ত করা, আবেদন ছাড়াই সাহায্য প্রদান এবং ক্ষতির তুলনায় অতিরিক্ত বরাদ্দের মতো অভিযোগ উঠে এসেছে অডিট রিপোর্টে। আমফানের পরে রাজ্যের 9টি জেলায় কৃষি ফসলের ক্ষতিপূরণ হিসেবে মোট 23.42 লক্ষ উপভোক্তাকে 352.59 কোটি দেওয়া হয়েছিল। সিএজি 6টি নির্বাচিত জেলা তথ্য পরীক্ষা করে একাধিক অসঙ্গতি চিহ্নিত করেছে। বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রতীকুর রহমান। এই নিয়ে বিতর্ক কম হয়নি, যদিও রাজ্যে তৃণমূলের ভরাডুবির পর থেকে তাকে আর সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি। এই আবহে প্রতীকুরের দলবদল নিয়ে চর্চার মধ্যেই বাম ঘনিষ্ঠ এক আইনজীবীর সঙ্গে কোর্টরুমের মধ্যে তার ছবি ভাইরাল হলো। এই নিয়েই অবশেষে মুখ খুললেন তিনি। তার জবাব, বাম ঘনিষ্ঠ সব্যসাচী চট্টোপাধ্যায় আমার সিনিয়র আইনজীবী হিসেবে কোর্টরুমে ছিলেন। ওই কোর্টরুমেই ছিলেন শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্টও। কই সেই ছবি তো ভাইরাল হলো না? কোর্টের মধ্যে আমরা প্রত্যেকেই আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছি। এই নিয়ে কেউ বিতর্ক করলে কিছু বলার নেই। শালতোরার বিজেপি বিধায়কের অপমানজনক মন্তব্য, অভব্য আচরণ ও হেনস্থার জেরে তীব্র মানসিক যন্ত্রণা। তার থেকে আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো একজন পরিশ্রমী তরুণী আশাকর্মীর। এই ঘটনায় তীব্র আলোড়ন তৈরি হয়েছে বাঁকুড়ায়। প্রবল ক্ষোভ ছড়িয়েছে জেলার আশাকর্মীদের মধ্যে। কেন এভাবে অপমান করা হলো? বিজেপি বিধায়কের চোখে চোখ রেখে প্রশ্ন তুলেছেন আশাকর্মীরা। অভিযুক্ত বিধায়ককে দ্রুত গ্রেপ্তারের দাবিও উঠেছে জোরালোভাবে। প্রত্যক্ষদর্শীরা সকলেই একযোগে বলছেন, বিজেপি বিধায়ক চন্দনা বাউরির চরম অপমান সইতে না পেরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ওই আশাকর্মী রুম্পা মণ্ডল, বয়স 35। তার বাড়ি বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের বনাশুরিয়া গ্রাম পঞ্চায়েতের ভালুকা শোল গ্রামে। এই ঘটনার পর সোমবার সকাল থেকে রুম্পার মরদেহ নিয়ে অমর কানন হাসপাতালের সামনে আশাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। বিধায়ককে গ্রেপ্তারের দাবিতে দেহ আটকে রাখেন তারা। মঙ্গলবার বিকেলে উত্তর কলকাতার টালা সেতুতে আচমকাই হইচই। এক যুবকের অদ্ভুত কাণ্ড কারখানায় বিকেলের চরম ব্যস্ততা সময়ে ব্রিজের উপর থাকা একটি উঁচু ল্যাম্পপোস্ট তরতরিয়ে উঠে পড়েন এক যুবক। কেবল টঙ্গে ওঠাই নয়, সেখানে বসে বিপজ্জনক কসরত দেখানোর পাশাপাশি হাঁক দিতে থাকেন। শুভেন্দুবাবুর সঙ্গে কথা বলতে চাই। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী মঙ্গলবার বিকেল 5:30 নাগাদ টালা সেতুর ওপর আচমকায় তাণ্ডব শুরু হয়। প্রথমে পোস্টের গোড়ায় দাঁড়িয়ে এক নিমেষে মাঝামাঝি জায়গায় উঠে পড়েন ওই যুবক। এরপর নিজের গায়ে থাকা জামাটি খুলে ল্যাম্পপোস্টে বেঁধে সোজা মাথায় গিয়ে বসেন। সেখান থেকেই পকেটের মোবাইল বার করে নিচের পথ চলতি মানুষকে কিছু ভিডিও দেখানোর চেষ্টা করেন এবং নিজেই উপর থেকে চারপাশের দৃশ্য শ্যুট করতে শুরু করেন। এখানেই শেষ নয়, উঁচু বাতিস্তম্ভের রড ধরে বিপজ্জনকভাবে ঝুলে পড়ে নানাবিধ স্টান্ট দেখাতে থাকেন তিনি।
রাজ্যের এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে ফের বড় প্রশ্ন। তথ্য অনুযায়ী প্রায় 32 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই বিপুল সংখ্যক বাদ পড়া ভোটারের মধ্যে একাংশ ট্রাইব্যুনালের দ্বারস্থ হলেও তাদের অনেকের নাম এখনও ভোটার তালিকায় ফিরে আসেনি। ফলে আসন্ন নির্বাচনগুলিতে তারা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সূত্রের খবর, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর প্রায় 12 লক্ষ মানুষ ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন। যদিও একাংশের দাবি সংখ্যাটা 12 লক্ষ নয়, আরও বেশি। তাদের দাবি অনেকে ট্রাইব্যুনালে অফলাইনে আবেদন করেছেন। সংখ্যা নিয়ে প্রশ্ন উঠলেও যেটা ভাবার, শেষ ভোটের দিন পর্যন্ত ওই আবেদনকারীদের মধ্যে প্রায় 2000 ভোটারের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পরিসংখ্যানই ট্রাইব্যুনালের কাজের গতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। অগাস্টের শুরুতেই নিম্নমুখী সোনার দাম, দেশ জুড়ে কমল হলুদ ধাতুর দাম। সোনার বাজারে ধস নামতেই 22 ও 24 ক্যারেটের দরে বড়সড় বদল এলো, যা ঘিরে আবারও আশায় বুক বাঁধছেন মধ্যবিত্তরা। আজ 4 আগস্ট মঙ্গলবার কলকাতায় 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,32,000 টাকা, 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,44,000 টাকা। আর 2 মাস দুর্গাপুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। উৎসবের মরশুমে সোনা কেনার হিড়িক বাড়ে অনেকেরই। চলতি বছরে দুর্গাপুজোর আবহে কি সোনার দাম কমবে? চলতি বছরের শুরু থেকেই সোনার দাম ঘিরে বিশেষভাবে খুশি নন মধ্যবিত্তরা। পশ্চিম এশিয়ায় অস্থিরতা শুরুর সময় থেকেই সোনার দাম ওঠানামা করছিল, গত কয়েকদিনেও তা অব্যাহত। এই আবহে মধ্যবিত্তের মনে প্রশ্ন, আগামী কয়েক মাসের মধ্যে সোনার দাম কি কমতে পারে? বিশেষত দুর্গাপুজো, দীপাবলি, লক্ষ্মী পুজোর সময় কি সোনার দাম কমতে পারে? হিমাচল প্রদেশে বৃষ্টি তাণ্ডব, 90 জনের মৃত্যু, 109টি রাস্তা বন্ধ, বন্যায় ভেসে গেল পুরনো সেতু। দেশ জুড়ে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি। ওড়িশা, অসমের পরে কেরালা এবং হিমাচল প্রদেশ। কয়েকদিনে ভয়াবহ বৃষ্টির জেরে ধ্বংস হতে বসেছে বিস্তীর্ণ জনপদ। বৃষ্টি, বন্যা, নদীর স্রোত, কাদা, ধস, প্লাবন, বিপর্যস্ত হিমাচল। বৃষ্টি বন্যায় বিপর্যস্ত সেখানকার জনজীবন। চলতি বর্ষা মরশুমে হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগ চরম রূপ নিয়েছে। হিমাচল জুড়ে বৃষ্টিজনিত নানা দুর্ঘটনায় এ পর্যন্ত 90 জন প্রাণ হারিয়েছেন। 109টি সড়ক চলাচলের অযোগ্য হয়ে বন্ধ হয়ে গেছে। কিন্নর ও মানালিতে মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটেছে। কুলুতে একটি স্কুল বাড়ি ধসে পড়েছে। হিমাচল প্রদেশে ক্রমাগত বৃষ্টিপাতের ফলে পাহাড়ি রাস্তাগুলি পিচ্ছিল হয়ে পড়েছে। ভূমিধস অনেকটাই বেড়েছে। পাশাপাশি নদী ও পাহাড়ি নালাগুলিতে জলস্তর আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য বিপদ এড়াতে স্থানীয় প্রশাসন, পর্যটক ও সাধারণ মানুষকে ক্রমাগত সতর্ক করে যাচ্ছে। মারাত্মক রূপ নিচ্ছে চাঁদিপুরা ভাইরাস। সোমবার গুজরাটের স্বাস্থ্যমন্ত্রী প্রফুল পানশেরিয়া জানান, এখনো পর্যন্ত 184 জনের মধ্যে 35 জন এই ভাইরাসে আক্রান্ত। মারণ এই ভাইরাসের প্রকোপে প্রাণ হারিয়েছে 22 শিশু। একই সঙ্গে এখনও 11 জনের পরীক্ষার রিপোর্ট আসা বাকি রয়েছে। বর্তমানে রাজ্যের বিভিন্ন সিভিল হাসপাতালে বর্তমানে আক্রান্ত 7 জন শিশু চিকিৎসাধীন রয়েছে। এছাড়া চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আরও 6 জন শিশু। আক্রান্ত শিশুদের রাখা হয়েছে গান্ধীনগর, সবরকান্ঠা, হিম্মতনগর, পোটন, রাজকোট এবং ভাবনগরের হাসপাতালে। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে সেখানে তাদের বিশেষ চিকিৎসা প্রদান করা হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী স্পষ্টভাবে জানান যে আক্রান্তদের সকলের বয়সই 15 বছরের নিচে। কোনো নির্দিষ্ট গ্রাম বা জেলায় এই সংক্রমণ সীমাবদ্ধ নেই, বরং গুজরাটের বিভিন্ন প্রান্ত থেকেই সংক্রমণের খবর আসছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে